কি রে রতন, চুপ মারা গেলি যে? ডর করতাছে? না ভাইজান, ডর করে না। ভাবতাছি কি আশ্চর্য জীবন। এই যে মাইয়াটা, হয়তো কত স্বপ্ন আছিল চোখে, আর এখন একলা পইরা আছে ভ্যানের উপর। আপন বলতে কেউ নাই। এই রে তো দুনিয়া, পানি জীবন দেয়, আবার এই পানি জীবন কায়রা নেয়। যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমরা তো আছি দাফন কাফনের লাইগা। লাশটা দেইখা কেমন জানি মায়া লাগতাছে ভাইজান। বয়স আর এমন কি হইছিল, মুখের মধ্যে কেমন জানি একটা মায়ার ভাব, দেখলি মায়া লাগে। কিন্তু শরীরটা কেমন পানি খাইয়া ফুইলা ঢোল হয়ে গেছে। 3 দিন ধইরা নদীতে ভাসতাছিল, পুলিশ খবর দিয়ে মর্গে পাঠাইছে। তারপর তো আমরাই আনলাম। পানিতে ডোবা লাশের এই এক সমস্যা, শরীরটা ঠিক থাকে না। ঠিক থাকবই বা কেমনে? পানিতে ভাইসা থাকা লাশগুলার তো আর স্বাভাবিক মৃত্যু হয় না। কুপাইয়া জখম কইরা, কখনো বা ধর্ষণ কইরা মাইরা নদীতে ভাসাইয়া দেয়। শরীর তো তার আগেই শেষ। কি নির্মম আর কঠিন মৃত্যু! আল্লাহ আমার মৃত্যু কাউরে না দেউক। কি ব্যাপার, জব্বার ভাই এখনো আসে না কেন? জব্বার ভাই, জব্বার ভাই, ও জব্বার ভাই, গেটটা খোলেন। আইতাছি। ইনি হচ্ছেন করিম শেখ। গত 15 বছর ধরে লাশ দাফন কাফনের কাজ করছেন। কত শত বেওয়ারিশ লাশকে শেষ আশ্রয় দিয়েছেন তার কোনো হিসেব নেই। রতন ছেলেটা নতুন যোগ দিয়েছে তার সাথে। সে সাহসী, তবে এখনো লাশের মায়া পুরোপুরি কাটাতে পারেনি। আজ রাতে তারা নদীতে ভেসে ওঠা একটা অজ্ঞাত তরুণীর লাশ দাফন করতে এসেছে। আজ এত রাত করলা যে? আর কইেন না, থানা থেকে ছাড়পত্র পাইতে রাত হইয়া গেল। রতন, ধর লাশটা, সাবধানে নামা। তারা দুজনে ধরাধরি করে লাশটি ভ্যান থেকে নামিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। হ্যারিকেনের স্বল্প আলোয় গোরস্থানের চারপাশটা খুব একটা দেখা যাচ্ছে না। লাশটি মাটিতে নামিয়ে রাখতেই রতনের চোখ পড়ল লাশের গলায় থাকা একটা দাগের উপর। ভাইজান, একটা জিনিস খেয়াল করছেন? কি জিনিস? মাইয়াটার গলায় কিসের জানি একটা দাগ। মনে হইতেছে চিকন চেইন বা সুতা কিছু একটা পরানো আছিল, কিন্তু ওই জিনিসটা এখন আর নাই। কেউ হয়তো খুইলা নিয়ে গেছে। আরে বাদ দে তো, কত কিছুই তো থাকতে পারে। এখন আজাইরা চিন্তা বাদ দিয়া কামে হাত লাগা। জব্বার ভাই, কোদালটা দেন, কবর খোঁড়া শুরু করি। এই নাও করি, তোমরা কবর খোঁড়ো, আমি তাহলে পানি আনতে যাই। জব্বার আলী পানি আনতে চলে গেলেন। করিম আর রতন কবরের জায়গা মাপতে লাগলো। হঠাৎ করেই চারপাশের বাতাসটা কেমন যেন ঠান্ডা আর ভারী হয়ে এসেছে। একটা ভেজা স্যাঁতসেঁতে গন্ধ নাকে এসে লাগছে তাদের, যেন নদীর কাদা পানির গন্ধ। রতন বেশ অস্বস্তি নিয়ে চারপাশে তাকাতে লাগলো। ভাইজান, একটা গন্ধ পাইতেছেন? পচা পানির গন্ধ। হ, পাইতাছি। গোরস্থানের পাশের নলা থেকে হয়তো বাতাসে ভাইসা আসতেছে। তুই কামে মন দে। করিম কথাটি বললেও তার অভিজ্ঞ মন বলছিল ব্যাপারটা স্বাভাবিক নয়। সে কোদাল দিয়ে মাটিতে প্রথম কোপ বসাতেই কোথা থেকে এক চাপা কান্নার আওয়াজ ভেসে এলো গোরস্থানের ভেতরে। কান্নার শব্দটা করুণ এবং যন্ত্রণাদায়ক, যেন কেউ পানিতে পড়ে ডুবুডুবু অবস্থা থেকে কাঁদছে। রতন ভয়ে কোদাল ফেলে করিমের হাত চেপে ধরল। আহা রতন, কি করতাছ সেগুলা?
হাত ছাড়। ভাইজান, শুনতে পাইলেন? কেডা যেন কান্তাছে। চুপ, কোনো কথা বলবি না। যা শুনছস। গোরস্থানের কোনো শব্দে কান দিবি না। মনে করবি কিচ্ছু শোনস নাই। আয়, তাড়াতাড়ি কাম শেষ করি। করিম মুখে সাহস দেখালেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে বুঝতে পারছিল আজকের রাতটা অন্য রাতের মতো সহজ হবে না। কিরে, মাটি এত ভেজা ভেজা লাগে কেন? কয়দিন ধরে তো বৃষ্টি হয় নাই। ভাইজান, আমার শরীরটা কেমন জানি লাগতাছে। মনে হইতাছে কেউ আমার গাড়ি তার গরম নিঃশ্বাস ফেলতাছে। চলেন ভাইজান, তাড়াতাড়ি কাম শেষ কইরা চইলা যাই। জব্বার আলী পানি নিয়ে ফিরে এসেছে। তিনিও পরিবেশের অস্বাভাবিকতা টের পেলেন। কিরে রতন, কবর খোঁড়াপাত দিয়া এমন জড়সড় হইয়া আছস কেন? আর এত গন্ধ কিসের? বুঝতাছি না ভাইজান, কই থেকে জানি গন্ধটা আসতাছে। আবার দেখেন, মাটিটাও কেমন জানি ভেজা। আরে এইগুলা কিছু না, পাশের নলার গন্ধ। আর বর্ষাকাল না, বর্তমানে মাটি এইরকম একটু আটটু ভেজা থাকবই। দেহি, কোদালটা দে। জব্বার আলী কিছুটা আঁচ করতে পারলেন। সে আর কথা না বাড়িয়ে দ্রুত কবর খোঁড়ার কাজে সাহায্য করতে লাগলেন। হইছে জব্বার ভাই, আর কুরনের দরকার নাই। এমনি তো গোরস্থানের ভাবসা বাইসকা খুব একটা ভালো ঠেকতেছে না। চলেন লাশ কবরে নামাই। রতন, ধর। হ ভাইজান, ধরেন। লাশ কবরে নামানোর সময় ঘটল আরেক অঘটন। লাশটা কবরে নামাতেই কবরের ভিতর থেকে পরিষ্কার পানি বের হতে শুরু করলো, যেন কোনো ঝর্ণার মুখ খুলে গেছে। অল্প সময়ের মধ্যেই কবরের নিচে পানি জমে গেল। আস্তাগফিরুল্লাহ, এইটা কি দেখতাছি? কবরের তলে পানি আসে কই থেকে? ভাইজান, আমার আর এক মুহূর্তে ওইখানে থাকতে ইচ্ছা করতেছে না। আমার মনে হইতাছে লাশটা লাশটা আমার লোকে কিছু একটা করতে চায়। আর একটাও কথা না, যা হওয়ার হইছে। মাটি চাপা দে, তাড়াতাড়ি কর। তারা প্রায় এক প্রকার তাড়াহুড়ো করেই মাটি চাপা দেওয়ার কাজ শেষ করলো। দোয়া দুরুদ পরে কোনো মতে কাজ শেষ করে তিনজনই গোরস্থান থেকে বের হলো। রাত তখন প্রায় 3টা বাজে। বাড়ি ফেরার সময় করিম রতনকে বলল, শোন রতন, জি ভাইজান, বলেন। আজকে যা দেখছস সব বুইলা যা, আর সোজা বাড়ি যাবি। পিছে ফিরে তাকাবি না। যদি বেশি ডর লাগে তাইলে আজ রাতটা আমার বাড়িতে থাইকা যা। না ভাইজান, ঠিক আছে, আপনিও সাবধানে যায়েন। কাল সকালে দেখা হইব। জব্বার ভাই, আপনিও একটু দেখে শুনে থাকেন। হ করিম, তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। করিম নিজের বাড়ির দিকে রওনা হলো। গোরস্থান থেকে তার বাড়ি খুব বেশি দূরে নয়। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসলেও চোখের ঘুম উধাও হয়ে গেছে। কবরের ভেতর পানি ওঠার দৃশ্যটা তার মাথা থেকে কিছুতেই যেন নামছে না। ভাবতে ভাবতে কখন যে বাড়িতে পৌঁছে গেছে সে খেয়ালই করেনি। ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই তার চোখ দুটো ঘুমে লেগে এলো। হঠাৎ ফোঁটা ফোঁটা পানি পড়ার শব্দে করিমের ঘুম ভেঙে গেল। প্রথমে সে ভাবল হয়তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর সে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে ঘরের চাল হয়ে। কি ব্যাপার, বৃষ্টি নামলো নাকি? না, যাই তো দেখি বাইরে কিছু ভিজতাছে নাকি। করিম বিছানা থেকে উঠে গিয়ে দেখল
বাইরে আকাশ পরিষ্কার, বৃষ্টির ছিটেফোঁটাও নেই। শব্দটা আসছে তার ঘরের ভেতর থেকেই। সে অবাক হয়ে দেখল তার ঘরের চালের এক কোণা থেকে টপ টপ করে পানি পড়ছে। কি আজব কারবার, বাইরে কোনো বৃষ্টি নাই, অথচ ঘরের চাল দিয়া পানি পড়ে। এ পানি পড়ে কই থেকে? করিম একটা বাটি এনে পানির নিচে রাখলো, কিন্তু তার অস্বস্তি কাটলো না। সে জানালার কাছে গিয়ে দাঁড়াতেই দেখলো উঠানের কোণায় রাখা জলের ড্রামটার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। পরনে তার ভেজা সালোয়ার কামিজ, লম্বা চুল বেয়ে পানি ঝরছে। মুখটা স্পষ্ট দেখা না গেলেও করিমের বুঝতে আর বাকি রইল না, এটা আর কেউ নয়, আজ রাতের সদ্য দাফন করা সেই তরুণী। কে কে ওইখানে? কথা বলেন না কেন? কে আপনি? এইখানে কি করতেছেন? উত্তর দেন, কে আপনি? ছায়ামূর্তিটি কোনো জবাব দিল না। করিমের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে তাকে ইশারা করে ডেকে হাঁটতে শুরু করলো সামনের দিকে। করিমও হাঁটতে শুরু করলো তার পিছু পিছু, যেন তার বুদ্ধিমত্তা লোপ পেয়েছে। সে জানে না সে কোথায় যাচ্ছে। দাঁড়ান বলতাছি, কে আপনি? দাঁড়ান। হাঁটতে হাঁটতে করিম নদীর ঘাটের সামনে চলে এসেছে। এসে দেখল নদীর ধারে যেখান থেকে তারা গতকাল মেয়েটির লাশ উদ্ধার করেছিল, ঠিক সেখানেই হুবহু আরেকটি মেয়ের লাশ পড়ে রয়েছে। ছায়ামূর্তিটি লাশের কাছে গিয়ে কি এক করুণ আকুতি করতে করতে প্রবেশ করলো তার ভেতরে। করিমের দৃশ্য দেখে জ্ঞান হারানোর উপক্রম। সে কোনো মতে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায়। কি কোন ভাইজান, আমার সাথেও তো একই ঘটনা ঘটছে। সারা রাত আমি ঘুমের মধ্যে খালি পানি পড়ার শব্দ শুনছি। একবার তো ঘুম ভাঙা দেখি আমার বিছানার চারপাশটা পুরা ভিজা। আর আমার কথা কি কমু, ফজরের আজানের আগে কবরের দিক থেকে কান্নার আওয়াজ পাইয়া আমি বাইরে আইছিলাম। আইসা দেখি নতুন কবরটার উপরে একদম ভিজা, যেন কেউ কয়েক বালতি পানি ডাইলা দিছে। রতন, জি ভাইজান। আমার মনে হয় ওই মাইয়াটা আম করে কিছু কইতে চায়। ওর আত্মা শান্তি পায় নাই, নিশ্চয়ই কোনো রহস্য আছে এর পিছনে। হ করি, আমারও তাই মনে হইতাছে। কিছু একটা তো করতে হইবই। চলেন কবরটার কাছে যাই, ভালো করে দেখতে হইব কোনো নিশানা পাওয়া যায় কিনা। এখন না করিম, এখন গেলে কিছুই পাওয়া যাইব না। এখন তোমরা বাড়ির চলে যাও, রাইতে আইসো। রাইত হইলে এর একটা সমাধান বাইর হইব, কারণ গোরস্থান দিনের চাইতে রাইতে সজাগ ঠাই বেশি। ঠিক আছে ভাইজান, আমরা তাইলে রাইতে আসমু। রতন চল। দুপুর গড়িয়ে বিকেল গেল, সন্ধেও উতরে গেল। তারা তিনজন মিলে গোরস্থানের গেটে দাঁড়িয়ে আছে। চলেন ভাইজান, জব্বার ভাই চলে আইছে। তারা তিনজন মিলে সেই নতুন কবরের দিকে এগিয়ে যাচ্ছে। কাছে গিয়ে তারা অবাক হয়ে দেখল কবরের এক পাশে মাটি কিছুটা আলগা হয়ে আছে, আর সেই আলগা মাটির ভেতর থেকে রূপার তৈরি একটা জিনিস যেন চকচক করছে। এইটা কি জিনিস? করিম সাবধানে হাত বাড়িয়ে মাটির ভেতর থেকে জিনিসটা বের করে আনলো। ওটা ছিল রূপার তৈরি একটা তাবিজ। তাবিজের মুখটা সামান্য খোলা। এইটা তো তাবিজ মনে হইতাছে, হয়তো মাইয়াটার গলায় আছিল। ভাইজান, আমার মনে আছে আমি বলছিলাম না ওর গলায় কিসের জানি একটা দাগ? তাইলে কি এই তাবিজটাই হারাইয়া গেছিল? হইতে পারে, কিন্তু এই তাবিজ মাটির তলে আইলো কেমনে? আমরা তো লাশ দাফন করার সময় কিছুই দেখি নাই। করিম তাবিজটা হাতে নিয়ে ভাবতে লাগলো। তার মনে হচ্ছে গতকাল রাতে দেখা সেই ছায়ামূর্তিটি হয়তো ওই তাবিজটির কথাই বলতে চেয়েছিল।
সে সাবধানে তাবিজের ভেতরে থাকা ভেজা কাগজটা বের করে আনলো। কাগজটা ভিজে এতটাই নরম হয়ে গিয়েছে যে প্রায় ছিঁড়ে যাচ্ছে। জব্বার ভাই, আপনি তো আরবি পড়তে পারেন, দেখেন তো কিছু বোঝা যায় কিনা। জব্বার আলী কাগজটা হাতে নিয়ে হ্যারিকেনের আলোতে ভালো করে দেখার চেষ্টা করলেন। কাগজের এক পাশে দোয়া কালাম লেখা, কিন্তু অন্য পাশে বাংলায় কিছু লেখা রয়েছে। এক পাশে তো আয়াতুল কুরসি লেখা, কিন্তু কিন্তু অন্য পাশে তো একটা নাম আর ঠিকানা দেওয়া আছে। শিরিন আক্তার, পিতা রহমত আলী, গ্রাম শিমুলতলি। নাম ঠিকানা? তার মানে তো এই মাইয়া বেওয়ারিশ না। সর্বনাশ, তাইলে তো আমরা ওর বাড়ির লোকের খবর না দিয়াই দাফন করে ফেলাইছি। এই জন্যে হয়তো মাইয়াটার আত্মা শান্তি পায় নাই, বারবার আমাকে কাছে আইতাছে। শিমুলতলি গ্রাম তো এইখান থেকে বেশি দূরে না, নদীর ওই পারে। আমার আর কিছুই বোঝার বাকি নাই। ওই মাইয়া চায় আমরা যেন ওর লাশটা ওর পরিবারের কাছে পৌঁছাইয়া দেই। এই তাবিজটা আম করে পথ দেখানোর জন্যই মাটি ফুরা বাড়িয়েছে। করিম আর এক মুহূর্তও দেরি করল না। সে রতনকে নিয়ে সঙ্গে সঙ্গে শিমুলতলি গ্রামের দিকে রওনা হলো। শিমুলতলি গিয়ে রহমত আলীর বাড়ি খুঁজে বের করতে তাদের খুব বেশি কষ্ট হলো না। তারা জানতে পারল শিরিন নামের একটি মেয়ে 3 দিন ধরে নিখোঁজ। তার বাবা মা পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে। চাচা, আমরা আমরা একটা খবর নিয়ে আইছি। কি খবর বাবা? আমার শিরিনের কোনো খোঁজ পাইছো? করিম সাবধানে তাবিজটা বের করে রহমত আলীর হাতে দিলেন। তাবিজটা দেখা মাত্রই তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। এইটা তো আমার শিরিনের তাবিজ। আমি নিজের হাতে ওর এইটা পরাইয়া দিছিলাম। কই পাইলা তোমরা এইটা? আমার মাইয়া কই? চাচা, মনটারে শক্ত করেন। আপনার মাইয়া দুনিয়াতে আর নাই। 3 দিন আগে নদীতে তার লাশ পাওয়া গেছিল। আমরা বেওয়ারিশ ভাইবা দাফন দিয়া দিছিলাম। এই কথা শোনার পর শিরিনের পরিবারে যেন আকাশ ভেঙে পড়ল। তাদের কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। পরে জানা গেল শিরিন সাঁতার জানত না। নদীর ঘাটে পা পিছলে সে পানিতে পড়ে গিয়েছিল। স্রোতের টানে তার লাশ ভেসে গিয়েছিল বহুদূর। চাচা, আমরা ভুল করে ফেলাইছি। আপনারা যদি চান, আমরা কবর থেকে লাশ তুলে আবার আপনারে ফিরে দিতে পারি। না বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তোমরা আমার মাইয়ারে শেষ আশ্রয় দিছ, এইটাই অনেক। শুধু আমার একটা অনুরোধ, আমি নিজের চোখে ওর কবরটা একবার দেখতে চাই। সেদিনই শিরিনের বাবা মা গোরস্থানে এলো। তারা শিরিনের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়ল। করিম, রতন আর জব্বার আলীও তাদের সাথে যোগ দিল। সেদিন রাতে করিম স্বপ্নে দেখল শিরিন নামের সেই মেয়েটি একটি সাদা পোশাক পরে তার দিকে তাকিয়ে হাসছে। তার মুখে আর কোনো কষ্ট বা আকুতি নেই, বরং তার মুখে এক ধরনের প্রশান্তির হাসি। বুঝলি রতন? কি বুঝবো করিম ভাই? প্রত্যেকটা লাশের একটা গল্প থাকে। আমরা শুধু দাফন করি, কিন্তু তার পেছনের গল্পটা জানতে পারি না। আল্লাহ হয়তো মাঝে মাঝে আম করে সেই গল্পটাই জানানোর জন্য কিছু ইশারা দেয়। ঠিকই বলছেন ভাইজান। আইজ থেকে আর কোনো লাশকেই আর আমার বেওয়ারিশ মনে হইব না। প্রত্যেকটা লাশের এই একটা না একটা ওয়ারিশ তো আছেই। করিম শেখ একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। তার মনে হলো
সে শুধু একজন লাশ বাহক নয়, সে আসলে মৃত মানুষদের শেষ ইচ্ছা পূরণের একজন বার্তাবাহক। সেদিন থেকেই তাদের আর কোনো অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হতে হয়নি। গোরস্থানের পরিবেশ আবার আগের মতোই শান্ত হয়ে গেছে।